জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান দল। এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রতারণা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নামে দুর্নীতি। এছাড়াও বঙ্গবন্ধু নব থিয়েটার দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পুনরায় তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। এদিকে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলারও পুনঃতদন্ত শুরু করেছে দুদক। এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজের জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন। দুপক্ষকে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। শেখ হাসিনার দুর্নীতির তদন্ত অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। সরকারে থেকে শেখ হাসিনা ও তার সহযোগীরা যে চোরতন্ত্র কায়েম করেছিল সে ব্যাপারে দেশবাসীকে জানানো সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, আঁতকে ওঠার মতো মানবাধিকার লঙ্ঘন করেছেন শেখ হাসিনা। যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করা হবে। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবে। তার বিষয়ে আপনারা দেখেছেন, তার আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল। আপনি চিন্তা করেন যে আমরা যেটা পাচ্ছি, গুম কমিশনের থেকে প্রায় ৩,৫০০ লোক গুম হয়েছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠির জবাব না দিলে দিল্লিকে আবারও তাগাদা দেবে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত সরকারের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া মিয়ানমারের চলমান অস্থিরতার মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশে বাংলাদেশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি। বলেন, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। তিনি জানান, জানুয়ারিতে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। গত ৮ই ডিসেম্বর ২০২৪ তারিখে আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু শহর দখল করে। এ নিয়ে ১৭টির মধ্যে ১৩টি শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাত চলমান রয়েছে। এর প্রেক্ষিতে নতুন করে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বিভিন্ন দিক থেকে সংখ্যা করা হচ্ছে। নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা এই বিষয়ে সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক ৪৩ কোটি টাকা লেনদেনের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার ইসমাইল হোসেনকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করা হলে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। দুদকের আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত খাদ্য সচিব ইসমাইল হোসেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ, বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। গেল শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। শুনানিতে আমরা বলেছি যে খাদ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন সাধন চন্দ্র রায়, তিনি তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় অনেক ২৭-এর ১ ধারার মামলা, এবং সেই সাথে ৬৫টা ব্যাংক অ্যাকাউন্টে তার ৪৩ কোটি টাকার সন্দেহজনক ট্রানজাকশনের তথ্য আমরা পেয়েছি এবং সেগুলো ডিটেলস আমরা পেয়েছি। সেই মামলা করা হয়েছিল ১৯ তারিখে, এই মাসের ১৯ তারিখে। ২০ তারিখেই এই আসামি ইসমাইল হোসেন খান পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট দিয়ে, সেখান থেকে তাকে 54-এ অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা এই দুর্নীতি দমন কমিশনের এই মামলায় তাকে সোন অ্যারেস্ট হিসেবে দেখানো হয়েছে।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে। তাজুল ইসলাম বলেন, গেল 5 আগস্টে 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। তখনকার সাভার আশুলিয়া সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া নাম গোপন রেখে আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যারা গ্রেপ্তারটাকে যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোকে তাদের মামলা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু থানাগুলোতে এই মামলা চলমান থাকবে। আইনের এবং বিচারিক যে সমস্ত প্রক্রিয়া আছে, আসামিকে গ্রেপ্তার, তাদেরকে আদালতে সোপর্দ করার এই প্রক্রিয়াটাও চলমান থাকবে। আমরা যখন মনে করব যে এখানে ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটির অধীনে এই আসামিদেরকে ধরা দরকার, তাদের বিরুদ্ধে এখানে নিয়ে আসা দরকার, তখন আমরা যাব। কিন্তু ধরেন যেহেতু 56,000 বর্গমাইল জুড়ে এটা হয়েছে, এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। জানুয়ারির মধ্যে 6টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পরই সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সাথে ফোন আলাপে কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন অব্যাহত থাকবে উল্লেখ করে চ্যালেঞ্জিং এই সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান সালিভান। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দু নেতা। টেলিফোন আলাপে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি নিয়েও আলোচনা করেন। জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণহত্যাকারী সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন অন্যায় না করতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন তিনি। মঙ্গলবার বেলা 11টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান পিন্টু। এ সময় কারামুক্ত আব্দুস সালাম পিন্টুকে সংবর্ধনা জানান দলের নেতাকর্মীরা। পরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পিন্টু। এ সময় তিনি বলেন, অনুমতি থাকার সত্ত্বেও মায়ের জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি তাকে। এই সময় বিএনপি নেতারা বলেন, গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে আওয়ামী লীগের জনগণের সামনে আসার কোনো অধিকার নেই। দেশের মানুষের প্রত্যাশা, অপরাধীদের সঙ্গী হবে না ভারত। ভারত এমন কিছু করবে না যাতে তার গণতান্ত্রিক যে চরিত্র বা গণতান্ত্রিক যে পরিচিতি সেটা নষ্ট হয়। খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, গলিপথ, মেঠোপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য, তিনি আজকে পালিয়ে গেছেন। তার যারা গুণকীর্তন করেন দেশের ভিতরে, দেশের বাইরে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির নিয়াজ কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। আওয়ামী ফ্যাসিবাদের অপসারণে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর বৈঠক মঙ্গলবার অংশ নেয় গণ অধিকার পরিষদ ও গণফোরাম। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩১ দফা বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে আলাপ হয়েছে। সংস্কার কমিটির পরামর্শে বিএনপি নির্বাচিত হতে পারলে সংসদে তুলবে এবং পাশ করবে বলেও জানান বিএনপির এই নেতা। উপদেষ্টাদের কেউ কেউ বিরাজনীতিকরণের চেষ্টাও করছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকারের উপদেষ্টাদের কেউ কেউ একটি রাজনৈতিক দল গড়ার পেছনে কাজ করছে। নির্বাচনের কথা শুনলে সরকার অস্বস্তি হচ্ছে, এটা ঠিক হয় বলেও মন্তব্য করেন তিনি। আহ্বান জানান দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপের। ৩১ দফার সংস্কার কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য যে বিষয়গুলো ছিল সেটাও আমরা আলোচনা করেছি এবং সেটার জন্য আমাদের সব দ্রুত যে বিষয়টা এখন সবার কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার যারা আগামী দিনে এই ৩১ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে সেটা আমরা বাস্তবায়ন করব। কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সবচেয়ে বড় আঘাতটা এসেছে বিচার বিভাগের ওপর। বিকেলে রংপুরের মিঠাপুকুরে পথসভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আওয়ামী দুঃশাসনের প্রসঙ্গ টেনে বলেন, ক্ষমতায় বসে তারা নিজেদের দেশের মালিক মনে করেছিল, এজন্য হেফাজতে ইসলামের উপর নারকীয় হত্যাকাণ্ডের পর জামায়াতের উপর হাত দিয়েছিল। আওয়ামী লীগ দেশপ্রেমিক নাগরিকদের সহ্য করতে পারে না বলেই আয়নাঘর বানিয়ে গুম খুন শুরু করেছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির। আগামী জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়েও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এই সময় সংখ্যালঘু সংখ্যাগুরু খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে দেশের সকল মানুষকে সমান অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। ৫৭ জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের গায়ে। কেন? সেনাবাহিনীও আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে, জামাত ইসলামীও আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে। দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারো লাল চককে কখনো পরোয়া করেনি এবং করবে না। এই বিচার বিভাগকে বগলের তলে দাবা করে যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেছে, তাকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, সব কিছু করেছে। চাঁদপুরের লাইটার জাহাজে হত্যাকাণ্ডের শিকার ৭ শ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, কাউকে আটক করাও সম্ভব হয়নি। মরদেহ নিতে সকাল থেকে হাসপাতালে অপেক্ষা করেন স্বজনরা। এ সময় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। এদিকে এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চাঁদপুর জেলা পুলিশ। ১০ কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নৃশংস এই ঘটনায় জুয়েল রানা নামে যে একজন জীবিত রয়েছেন, তিনি ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শ্বাসনালী কেটে যাওয়ায় পাইপের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। এ অবস্থায় জুয়েলের কথা বলতে সময় লাগতে পারে ২১ দিন। মারা গেছে, আর কেউ তো নেই ইয়ার মতো। ফ্যামিলি কিভাবে চলবে? এভাবে আঘাত করা হয়েছে এবং কোপানো হয়েছে, তাতে এটা আপাত দৃষ্টিতে সেটা মনে হচ্ছে না যে এটা ডাকাতি। একজন এখনো জীবিত আছে, তার অবস্থাও ক্রিটিক্যাল। আমরা তার সাথে কথাবার্তা বলার চেষ্টা করছি এবং আমরা বেশ কিছু জিনিস নিয়ে কাজ করছি। আমরা আশা করছি যে দ্রুত এটার আমরা একটা সমাধানে আসতে পারবো এবং প্রকৃত আসামি যারা, কি উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটেছে সেটা আমরা অচিরেই বের করতে পারবো। চাঁদপুরে ৭ শ্রমিক খুনের ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ করেছেন জাহাজ শ্রমিকরা। এ সময় ২ দিনের মধ্যে
খুনিদের গ্রেপ্তার করা না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিকেলে ৩টায় নগরীর বাংলাবাজার ঘাট থেকে মিছিল বের করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আগ্রাবাদ হয়ে আবারও বাংলাবাজার এসে ঘাটে শেষ হয় মিছিলটি। লাঠিতে লাল কাপড় বেঁধে মিছিলে অংশ নেন শ্রমিকরা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে এই ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা। শ্রমিকরা বর্তমানে আতঙ্কগ্রস্ত জানিয়ে নৃশংস এই ঘটনার বিচারে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তারা। আমার ডিপার্টমেন্টের কোনো নিরাপত্তা নেই, মূল্যায়ন করা হয় না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন শিগগিরই তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত সংলাপে কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার আরও বলেন, জুলাই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে নাগরিক ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিগত সময়ে যারা দুর্নীতি করেছে তাদের বিচার করার আহ্বান জানান তিনি। বলেন, স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে সেই জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ছয়টা সংস্কার কমিশন শিগগিরই আমাদের কমিশন সহ শিগগিরই আমরা আমাদের প্রস্তাব দেব। আমাদের আচরণে পরিবর্তন দরকার। যেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি সেক্ষেত্রে পরিবর্তন দরকার। তো আমাদের রাজনৈতিক দলগুলোর হলো গুরুত্বপূর্ণ অংশীজন, তো তাদের বল তাদেরও কোর্টে, এবং তাদেরও সেই দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং অতীতে যেই ভুলভ্রান্তি হয়েছে তার থেকে ঊর্ধ্বে উঠে তারা যেন যে এই শহীদদের রক্ত যেন বৃথা না যায় সে ব্যাপারে তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের সাতপন্থীদের কোনো কার্যক্রম পালন না করতে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুরায়ে নিজামের শীর্ষ নেতারা। দুপুরে কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সুরায়ে নিজামের নেতা কেফায়েতুল্লাহ আজহারি। সাতপন্থীদের নিষিদ্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য কাকরাইলের আশেপাশে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ, বিশ্ব ইজতেমার মাঠ সহ সকল কার্যক্রম সুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। মঙ্গলবার খেলাফত মজলিস আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদর্শিক সংস্কার চায় খেলাফত মজলিস। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য থাকা জরুরি। এ সময় আগামী 28 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 20,000 কর্মীর অংশগ্রহণে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন করবে বলেও জানান দলটির মহাসচিব। বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন তিনি দেবেন, এটা আমরা বাস্তবায়ন চাই। ফ্যাসিবাদের বিচার, তাদের দোষীদের বিচার করতে হবে এবং বিচার শুরু করতে হবে। হয়তো তারা আমলে করতে তারা পারবেন না, কিন্তু এদেরকে গ্রেপ্তার করে বিচার আওতা আনতে হবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্যের কথা বলেছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সংকুচিত করা প্রয়োজন, কারণ প্রধানমন্ত্রী কার্যত ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে। অবশেষে খুলনা অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়ে পদ্মা সেতু হয়ে শুরু হলো ট্রেন চলাচল। নতুন এই রেলপথে ঢাকা থেকে খুলনা দূরত্ব কমল 212 কিলোমিটার, আর তাতে সাশ্রয় হলো দীর্ঘ সময়। এতে উচ্ছ্বসিত খুলনা, যশোর, বেনাপোল সহ এই অঞ্চলের যাত্রীরা। মঙ্গলবার ভোর 6টায় খুলনা রেল স্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ট্রেনে ভ্রমণরত যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেল কর্তৃপক্ষ। যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙাসহ 6টি স্টেশনে থামে। 4.5 ঘন্টার মধ্যে ট্রেনটি পৌঁছায় কমলাপুর স্টেশনে। এত দ্রুত রেল যোগাযোগে খুলনা থেকে ঢাকায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। এদিকে কমলাপুর স্টেশনে ঢাকা খুলনা রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, রেলওয়ের দুরবস্থার কারণ অপব্যয়। অবস্থার উন্নয়নে সরকার রেলের খরচ কমিয়ে আনার চেষ্টা করছে বলে জানান তিনি।
কম সময় লাগছে, এখন তো 4 ঘন্টারও আগে ঢাকা চলে আসছে আমরা। আগের তুলনায় অনেক ভালো, আগে 10 ঘন্টা লাগতো, সেখানে 4 ঘন্টা অনেক ভালো। বেনাপোল পৌঁছাতে মোটামুটি 6-7 ঘন্টা লাগতো, এখন মোটামুটি তো 3-3.5 ঘন্টায় পৌঁছে যাব। এটা আসলে আমাদের জন্য একটা খুশির সংবাদ বলা যায়। যেখানে থেকেই রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে। সবাইকে অনুরোধ জানাবো যে কিভাবে এটার খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে 2 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 500-রও বেশি বসতঘর, দগ্ধ ও আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপুর 1টার দিকে উখিয়া 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত বলে জানান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ও স্বেচ্ছাসেবীদের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্টরা জানান, পলিথিনের ঘর হওয়ার পাশাপাশি বাতাসের কারণে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর রোহিঙ্গা শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় 5 জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রাতে জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রাবার বুলেট, চাইনিজ কোরাল, ছুরিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় বড় গ্যাস লাইনের পাশে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এই সময় কয়েকজন পালিয়ে গেল, 5 জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তারা পেশাদার ডাকাত বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি গর্ত থেকে এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার গাজীর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় রনি নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্ত রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সেখানে থাকা রনি জানায়, গাছের শুকনো পাতা পোড়ানো হচ্ছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা কাছে গিয়ে গর্তের মধ্যে মরদেহ পুড়তে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে রনিকে আটক করা হয়। মরদেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয়ের সহ উপসচিব থেকে এর উপরের পদে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে কলম বিরতি পালন করেছে বাংলাদেশ সিভিল সার্ভিসের 25টি ক্যাডারদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেটের সামনে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এই সময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক সহ 25টি ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালিত হয়। বিগত সময়ে আমলাতান্ত্রিক জটিলতায় মেধা এবং যোগ্যতা থাকার পরও যারা পদোন্নতি পায়নি তাদের অবিলম্বে পদোন্নতি দিয়ে বৈষম্য দূর করারও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। মেডিকেল কলেজে না, মানে সারা দেশে বিভিন্ন ক্যাডারে আমরা 26টা ক্যাডার একসাথে জয়েন করি এবং এরপর থেকে আসলে বৈষম্য শুরু হয়। যেমন কিছু কিছু ক্যাডার যারা অতি অল্প সময়ের মধ্যেই তাদের নির্ধারিত প্রমোশন, পদোন্নতি সব কিছু পায়, কিন্তু কোনো কোনো ক্যাডার দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও তাদের প্রত্যাশিত প্রমোশন কখনোই পায় না। ডিএস পোলের যে কোটা, এই কোটা আমরা বাতিল চাই। ডিএস পোলের প্রশাসন 75% কোটা উপভোগ করছে। এটা একটা গভর্নমেন্ট পদ, এটা কোনো ক্যাডার পদ নয়। এই পদগুলিতে আমরা কোটা মুক্তভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের আমরা দাবি করছি। 3 মাসেও চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে নিলামের দায়িত্বে থাকা কাস্টমস কর্মকর্তাদের শেড খালি করতে সময় বেঁধে দেন তিনি। সকালে চট্টগ্রাম বন্দরের নিলাম ও কার শেড পরিদর্শন শেষে এই নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় জানুয়ারির মধ্যে কার শেডে থাকা 186টি গাড়ি
ও অকশন গোলায় থাকা বিভিন্ন কন্টেনার ও স্ক্র্যাপ ফেব্রুয়ারির মধ্যে নিলাম সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি চট্টগ্রামের বন্দরকে বিশ্বমানের বন্দর হিসাবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার কথাও জানান উপদেষ্টা। এছাড়া নির্ধারিত সময়ে কাজ শুরু করতে না পারায় LCL কন্টেনার ডেলিভারির জন্য বেসরকারি প্রতিষ্ঠান বে কর্পোরেশনের সাথে চুক্তি বাতিল করা হয়েছে জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে এটি পরিচালনার নির্দেশ দেন। পরে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সাথে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও সমস্যা নিয়ে সভা করেন তিনি। ফেব্রুয়ারির মধ্যে ওনারা এই সব অকশন দিয়ে নিলাম করে বিক্রি করে আজকে বা কালকের মধ্যে বসে একটা সলিড ডিসিশন নিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে। যদি কিছু ডকুমেন্ট না থাকে তাহলে ক্যান্সেল করার কিছু নেই, তাহলে টেক ওভার করবে। চাচ্ছি তো তার দ্রুত এফিসিয়েন্ট পোর্টটাকে এফিসিয়েন্ট করতে। রাত বিমানে বোমা থাকলে পরিস্থিতি কেমন হবে, যাত্রীদের কিভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনতে হবে এ নিয়ে মহড়া অনুষ্ঠিত হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বিমানে বোমা পাওয়া গেছে এমন দৃশ্যপট তৈরি করা হয়। 50 মিনিটের মহড়ায় সফলভাবে বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করা হয় যাত্রীদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের নেতৃত্বে মহড়ায় অংশ নেন বিভিন্ন বাহিনী থেকে 4 শতাধিক সদস্য। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, এই মহড়া শাহজালাল বিমানবন্দরের সক্ষমতার প্রমাণ। পরবর্তীতে বাকি দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও নিরাপত্তা মহড়া আয়োজনের ঘোষণা দেন তিনি। অ্যানেক্স 17 এর বিধি অনুযায়ী হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা, বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাইয়ের জন্য প্রতি 2 বছর অন্তর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে আজকে এই মহড়ার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে আরও 2টা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এই 2টা বিমানবন্দরে আমরা একই ধরনের এক্সারসাইজ যেন করতে পারি এবং এখানের যদি যে শিক্ষাটা আছে বা লেসন্সটা আছে সেটা যেন নিয়ে আমরা ওখানে করতে পারি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলামে চায়ের দাম ও বিক্রি কমেছে। সকালে খান টাওয়ারে অস্থায়ী চা নিলাম কার্যালয়ে এই নিলাম হয়। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর থেকে নিলামে চা বিক্রি অনেকটাই কমে গেছে। ভরা মৌসুমেও উৎপাদিত চায়ের মানে ঘাটতি ও বড় বাগানগুলোর অনুপস্থিতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বছর শেষে শ্রীমঙ্গলে নিলামে প্রায় 1 লাখ কেজি চা অবিকৃত রয়ে গেছে। প্রথম নিলামে নতুন পাতায় দাম ভালো পাওয়া গেলেও পরবর্তীতে সেই মান ধরে রাখা যায়নি। খোলা বাজারে দাম কম হয় নিলাম থেকে চা কিনে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদি বড় প্যাকেটিয়ার এখানে আসতো তাহলে তো সেলের পার্সেন্টেজটা বেড়ে যেত। সুতরাং আমরা চেষ্টা করতেছি যাতে বড় ভাইয়ারও এখানে আসে। প্রোডাকশন বেশি হওয়াতে যখন মার্কেটে সাপ্লাই বেশি থাকে তখন প্রাইস ফল করে, এই একটা জিনিস সেখানে কাজ করছে। তো আমাদের উত্তরবঙ্গের চাটাকে কোয়ান্টিটিতে না কনসেন্ট্রেট করে আমরা যদি কোয়ালিটিতে কনসেন্ট্রেট করি তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও প্রাইসের ব্যাপারটা টেক কেয়ার করতে পারবে। রাত পেরোলেই বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে বরণ করে নিতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বড়দিনের বিশেষ চরিত্র গ্রিনচের অবয়বে সেজে অপরাধীদের ধরছেন পেরুর পুলিশ। আবার তেল আবিবের রাস্তায় আন্দোলনে যোগ দিয়ে ট্রাম্পের পুতুল নিয়ে ঘুরছেন এক শিল্পী। আশা জিম্মিদের মুক্ত করার মাধ্যমে ইসরায়েলিদের সবচেয়ে বড় উপহার দিবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মিশরের রাজধানী কায়রো সেজেছে বড়দিনের রঙে। শহরের বিভিন্ন স্থানের ক্রিসমাস মার্কেটে ধুম পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলোতেও রয়েছে নানা আয়োজন। ক্রিসমাসের জমকালো প্রস্তুতির সবশেষ জানাতে এই মুহূর্তে ভ্যাটিকান সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। মনির, ভ্যাটিকানে বড়দিনের বিশেষ প্রার্থনাটি কখন শুরু হবে, প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ সিওল। আপনারা জানেন যে ক্যাথলিক খ্রিস্টানদের পূর্ণভূমি ভ্যাটিকান সিটি এবং আগামীকাল বড়দিন
রাত পোহালে যে বড়দিন সেটির জন্য কিন্তু ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং আজকে এই ভ্যাটিকান সিটিতে 24 ডিসেম্বর বড়দিনের ঠিক প্রাককালেই সন্ধ্যা 7টার সময় একটি পবিত্র দরজা খুলে দেওয়া হবে। পরবর্তীতে শিশুদের কণ্ঠ এবং একটি কনসার্ট নৃত্য ওখানে উপস্থাপন করা হবে এবং একটি খোলার উপলক্ষে এই ভ্যাটিকান সিটির যে দরজাটা, পবিত্র যে দরজাটা, সেটি খোলার উপলক্ষে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই জয়ন্তী 25 বছর পর এই ভ্যাটিকান সিটিতে একটি জয়ন্তী উপলক্ষে প্রতি বছরই করা হয় এই জয়ন্তীটি। তো 25 বছর পর এই জয়ন্তীতে প্রায় 30 মিলিয়নের বেশি লোক এখানে আসবেন, উপস্থিতি হবেন বলে আশা করা যাচ্ছে এবং আজকে এই পোপ ফ্রান্সিস 10 জন শিশু তাকে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং পবিত্র দরজা খুলে দেওয়ার পর 5টি মহাদেশ থেকে 54 জন মানুষকে তারা অতিক্রম করাবে সেই বড়দিনের এই দরজা দিয়ে এবং এই বড়দিনের জুবলি এবং হ্যাপি নিউ ইয়ার এই সবকিছু মিলে একটি উৎসবমুখর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে অনেক মানুষ এখানে আসতে শুরু করেছে এবং প্রবেশ করেছে অনেকেই। এটার যারা অতিথি আছেন তারা প্রবেশ করতে শুরু করেছেন। আর সন্ধ্যা 7টার সময় আমার এই পিছনে পিয়াজা সান পিয়েত্রো, যেটিকে সেন্ট পিটার্স স্কোয়ার বলে, এবং পিছনে যে গির্জাটি রয়েছে সান বাসিলিকা, এখানকার তিনি পোপ ফ্রান্সিস এখানে আসবেন এবং একটা উদ্বোধন করবেন এবং আগামীকাল 25 ডিসেম্বর বুধবার পোপ ফ্রান্সিস সান বাসিলিকা থেকে, সেন্ট পিটার্স স্কোয়ারে সান বাসিলিকা থেকে দুপুর 12টার সময় বিশ্ববাসীর উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং উর্বি এট উর্বি আশীর্বাদ প্রদান করবেন এবং আজকে এই সন্ধ্যা 7টার পর থেকেই ভ্যাটিকান সিটির ভিতরে তাদের যে ধর্মীয় যে বিষয়গুলো আছে তারা উত্থাপন করবেন। এই ছিল সর্বশেষ ভ্যাটিকান সিটি থেকে। ভ্যাটিকান সিটি থেকে বড়দিনের যে প্রস্তুতি সেটি সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার 5 মাস পর দায় স্বীকার করল ইসরায়েল। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এ তথ্য জানান। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস, তবে এতদিন তা স্বীকার করেনি তেল আবিব। এ সময় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও শক্ত হাতে দমন করবে ইসরায়েলি সামরিক বাহিনী। במערכי הייצור, הכינו קשות בציר הרשע ואנחנו נכה קשות, נפגע בתשתיות। 40 জনের মধ্যে 37 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকায় বাকি 3 জনকে ক্ষমা করা হয়নি। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে বাইডেনের এমন সিদ্ধান্তকে নজিরবিহীন বলা হচ্ছে, কারণ 2017 সালে পর প্রথমবারের মতো এমন পদক্ষেপ গ্রহণ করা হলো। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সে সময় 2 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়েছিলেন। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে মার্কিন ইতিহাসের অন্যতম সরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই নেতার আগের মেয়াদে 13 আসামি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ডিসেম্বরের শুরুতে অহিংস অপরাধে দোষী সাব্যস্ত 39 জনকে ক্ষমা করেন বাইডেন। এ সময় দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত 1500 আসামির সাজার মেয়াদ কমানো হয়। San Quentin houses America's largest. They really allow cameras on. Like Rob. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।